ফাংশনালিটি। আমরা আলোচনায় আছি 47 নম্বর ক্লাসে। আর 47 নাম্বার ক্লাসের আলোচনাতে আমি ফার্স্টে আপনাদের প্রজেক্টের আপডেটটা দেখেছি। এখন আলোচনা করছি ইমেল ভেরিফিকেশনের থিওরিটিক্যাল কিভাবে করবেন। যেটা বলা হচ্ছিল যে কোনো ভাবে আপনি একটা ইমেল তার কাছে পাঠাবেন। ফর এক্সাম্পল, সে রেজিস্ট্রেশন করেছে, তার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে, তার কাছে একটা ইমেল করলাম, রাইট? ল্যারাভেলের ইমেল ক্লাস আছে, ইমেল ক্লাসের হেল্প নিয়ে আমি খুব সহজে তার কাছে ইমেল দিতে পারি। আপনি যদি জাস্ট ইউটিউবে গিয়ে একটা সার্চ দেন, রাইট, ইউটিউবে গিয়ে একটা সার্চ দেন যে হাউ ক্যান আই সেন্ড দ্য ইমেল ইউজিং Laravel 5.3, তাহলে কয়েকশো টিউটোরিয়াল আপনার সামনে চলে আসবে। তাহলে একটা ইমেল কিভাবে সেন্ড করতে হয় সেটা তারা দেখাবে। ফর এক্সাম্পল, আমরা কিভাবে ইমেল দিব সেটা আমরা কোর্সের একটা ভাগে গিয়ে দেখবো যখন চেক আউট প্রসেসটা করব। তো ভেরিফিকেশনের জন্য যেটা করা হয় যে তার ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়। আপনারা যেরকম একটা লিঙ্ক পান না, লিঙ্কটা বেসিক্যালি আমাদের সাইট অ্যাড্রেস, দেন অ্যালাইস, দেন আইডি। কাকে আমি লিঙ্কটা পাঠালাম, কে ক্লিক করলো, কাকে অ্যাক্টিভ করতে হবে সেটা আমাকে ধরতে হবে না, বাট আইডিটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয় সিকিউরিটির জন্য। মানে এনকোড যদি আপনি করেন বেস 64-এ, আগে আমি ধরেন এনক্রিপ্ট করলাম বেস 64-এ, তারপর মনে করেন তার আগে অথবা তার পরে, তার আগে এবং পরে, আগে অথবা পরে, আমি আগেও করতে পারি পরেও করতে পারি, যে কিছু জিনিস অ্যাড করে দিলাম। যে স্ট্রিংটা আমার সামনে আসলো, যেটা জেনারেটেড স্ট্রিং, তার সাথে কিছু গার্বেজ আমি অ্যাড করে দিতে পারি না? আমি সামনে অ্যাড করি আর পেছনে। এটা বুঝতে পেরেছেন? ওই গার্বেজ ভ্যালুটা, বা এটাকে সিকিউরিটি সল্ট বলা হয়। হ্যাঁ, সিকিউরিটি সল্ট বলা হয়। এই সল্টটাকে আপনি সল্ট সহ ইমেলে তার কাছে চলে গেল। ইমেল থেকে যখন ক্লিক করা হলো, আমি জানি যে কি সল্ট আমি মিক্সড করেছি। প্রথমে সল্টটাকে বের করে নিলাম, তারপরে কি রিয়েল এনক্রিপশনটা পেলাম। ওই রিয়েল এনক্রিপশনটাকে পরে আমি কি করলাম, ডিক্রিপশন করলাম। 64 এনকোড হলে 64 কি হবে, ডিকোড হবে। আইডিটা আমি পেলাম, তার অ্যাকাউন্টটাকে কি করলাম, 0-র পরিবর্তে 1 করে দিলাম আপডেট করে। এই হচ্ছে টেকনিক। সেটা বুঝতে গেছে? এখন যদি আপনি রিয়েল আইডি পাঠাতে চান, শুধু সিকিউরিটি লেস হবে, কাজ তো হবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ভেরিফিকেশন, তা তো ডেফিনেটলি হবে, মানে 99%, কারণ 99.9% লোকের কাছেই ঠিক থাকবে। আর যারা একটু প্যারা টাইপের, তারা ভিন্ন ভিন্ন আইডি দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার চেষ্টা করবে। এটা বোঝানো গেছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারেন। তো বেসিক্যালি আজকের যে আলোচনাটা, আজকের আলোচনাটাই যেটা রাখার কথা ছিল সেটা হচ্ছে যে ই কমার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে যে শপিং কার্টের ইস্যু। শপিং কার্টটার জন্য যতটুকু বা যে পর্যায়ে যাওয়া দরকার, প্রোডাক্ট ডিটেল শিবলু করেছে অনেকটাই, আবার ইমো প্রোডাক্ট ডিটেল পর্যন্ত গেছে একটা পার্টে, ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টের উপরে প্রোডাক্টের ডিটেল পর্যন্ত গেছে। সো ওখান থেকে অ্যাড টু কার্টে আমরা যেতে পারি। এর জন্য আমাদের গ্লোডেমিনাস নামে একটা শপিং কার্ট আছে। এটা বেসিক্যালি ল্যারাভেলের একটা ভেন্ডর, যেটাকে আমরা খুব সহজে ইনস্টল করে ফেলতে পারি প্রজেক্টের মধ্যে। গ্লোডেমিনাসটা অ্যাড করে আমরা ওখানে কার্টটাকে ইন্ট্রোডিউস করতে পারি, এবং কার্টের ডাটাগুলো তখন সেশনে থাকবে, টেবিলে রাখা হয় না নরমালি। হ্যাঁ, কার্টের ডাটাগুলোকে টেবিলে রাখা হয় না, কোথায় রাখা হয়, সেশনে রাখা হয়। ওকে, সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বাট উপস্থিতিটা খুব যে ভালো সেটাও বলছি না, আশানুরূপ না। খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আমি সারতে চেয়েছি, নর্মালাইজেশন, যেটাও গুরুত্বপূর্ণ বাট থিওরিটিক্যাল ইস্যু। যেহেতু আমি ভিডিওগুলো ইন দ্য মিন টাইম আপলোড করে যাব, ভিডিওগুলো যদি দেখা যায় নর্মালাইজেশনের যে ইস্যুটা আছে সেটা অ্যাটলিস্ট রিজলভ হবে। হ্যাঁ, সো আমি কিছুক্ষণের মধ্যে নর্মালাইজেশনের যে আলোচনাটা সেটা শুরু করব। আর গ্লোডেমিনাস কার্টের ইস্যুটা নিয়ে আমি কনফিউজ যে গ্লোডেমিনাসটা আজকে আমরা ইনস্টল করব নাকি পরের দিন। ওকে,
বাট ক্লুডিমেনেসটা ইনস্টল করে যদি আমরা কার্ট পর্যন্ত যেতে পারি, সেক্ষেত্রে যারা ই কমার্স করছে তারা আরেকটা স্টেপ এগিয়ে যেতে পারবে, রাইট? ওকে, আবার নর্মালাইজেশনটাও গুরুত্বপূর্ণ এই সেন্সে যারা এভারেজ বা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট করছে, মানে প্রজেক্ট নিয়ে কাজ করছে, তারাও ডেটাবেসটাকে সুন্দর করে নর্মালাইজ করে এগিয়ে নিতে পারবে। তো এখন সার্টেন টাইমের জন্য আমার মনে হচ্ছে যে নর্মালাইজেশনটাই গুরুত্বপূর্ণ, যেহেতু থিওরিটিক্যাল ইস্যু, প্র্যাকটিক্যাল না। এটা শুনে শুনেও অনেকে বুঝতে পারবে। আমি নর্মালাইজেশনটাই স্টার্ট করব আফটার 10 মিনিটস। আমি টাইম দিচ্ছি আপনাদের নর্মালাইজেশনটা কি একটু জানার জন্য, জাস্ট একটু ওয়েবে ইয়ে করেন। আলোচনায় থাকবো which is very important part for us, right, for a professional programming area. So Ajax. রতে প্রয়োজন পড়ে না। রতে তো আমরা সার্ভার পেজের ভেতরে ওইটাকে ইকো করে মানে এক্সিকিউট করে দিতেই পারি, বাট ল্যারাভেলে ওইটাকে রিটার্ন করার প্রয়োজন পড়ে, কারণ অ্যাজাক্স হচ্ছে কি বলেন তো, অ্যাজাক্স হচ্ছে অ্যাজাক্স হচ্ছে সার্ভার পেজের সাথে কানেক্টেড, আর ল্যারাভেল অ্যাজাক্স হচ্ছে কন্ট্রোলারের ফাংশনের সাথে কানেক্টেড। কন্ট্রোলারের ফাংশনের মধ্যে তো আমি ভিউ এর কোড লিখে দিতে পারবো না, আমাকে ভিউ এর ফাইলটা ওখানে রিটার্ন করে দিতে হবে। ঠিক আছে, একটু দেখছি দাঁড়ান। হ্যালো, হ্যাঁ বুঝলাম। ওকে, সো অ্যাজাক্স এর ইস্যুটা নিয়ে কথা বলছিলাম, তাই না? যে অ্যাজাক্স কিভাবে আসে বা একটা পেজ কিভাবে আনা যায়। ওকে, লেটস ট্রাই। আমাদের একটা প্রজেক্টের মধ্যে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা আছে না? মনিটর আসে না, মনিটর পাচ্ছে না কেন? হ্যালো, আমরা কি নিয়ে কাজ করেছিলাম? ডি ড্রাইভ, LICT জ্যাম্প, সার্ভার পেজ, জ্যাম্প কন্ট্রোল। আমাদের একটা প্রজেক্টের মধ্যে ব্লগের ওখানে রান করেছিলাম, তাই না? ঐতিহাসিক লাইক, হ্যাঁ, ব্যাস্টওয়ের ঐতিহাসিক লাইক। সো ব্লগ ব্যাস 2 তে লাইকের জায়গাটার কথা আমি বলছি। এখানে কিন্তু অ্যাজাক্স দিয়ে ভ্যালুটাকে পাস করা হচ্ছিল, তাই না? কাউন্টার হিট করে আমাকে ভ্যালুটা দেয়া হচ্ছিল। আমি যদি এটাকে এই জায়গাটাতে আমি জাস্ট একটা টেস্ট কেস অ্যাপ্লাই করবো, হ্যাঁ, টেস্ট কেস অ্যাপ্লাই করবো যে এটা আপনারা কিভাবে করবেন, এখানে অ্যাজাক্সকে কিভাবে একটা পেজকে এখানে ইনকর্পোরেট করতে পারবেন।
message from TOVTINFO. এবার পড়া শুরু করবে না পড়ে নাই ওকে এখান থেকে না এখান থেকেই তো না ওকে লেটস ট্রাই আমরা যেটা করছিলাম লাইকে ক্লিক করার পর এসটিটিপি থেকে কন্ট্রোলার থেকে কোন কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার রাইট ওয়েলকাম কন্ট্রোলার থেকে কি করা হচ্ছিল অ্যাজাক্স ব্লগ লাইক এই যে লাইক কাউন্টারটাকে ইকো করে দিচ্ছিলাম তাই কিনা হ্যাঁ লাইক কাউন্টারটাকে ইকো করে দিচ্ছিলাম এখন ছোট্ট একটা কাজ করি সেটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল এক্সিকিউশন রাইট ফর এক্সাম্পল এক্সিকিউশনস ভিউ এর মধ্যে পেজেস এর আন্ডারে আমি আপনাদের বলছি যে একটা পেজকে পুরো একটা পেজকে অ্যাজাক্স এর একটা মানে পেজকে ঢুকিয়ে দেবেন চাইল্ড হিসেবে রাইট তারপরে ওখানে অ্যাজাক্স এক্সিকিউট করবেন তো সেটা করানো যায় কিভাবে একটা পেজকে লোড করিয়ে দেওয়া যায় কিভাবে একটা অ্যাজাক্স এর মাধ্যমে সো ফাইলটা অন করুন ajax bloglike.blade.php এখানে মনে করেন পুরো কাজটা এখান থেকেই করলাম পুরো কাজটা এখান থেকেই করলাম এটা একটা ব্লেড ফাইল না এটা একটা ব্লেড ফাইল সো এই ব্লেড ফাইল থেকে আমি ইকো ভিউটার নাম কি কোথায় আছে pages.ajax blog like বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে যে এই আইডিটা এই পেজের কাছে কিভাবে যাবে তাই না এটাই তো গুরুত্বপূর্ণ বিষয় যে এই আইডিটা এই পেজের কাছে কিভাবে যাবে ওকে এই আইডিটাকে আমি পেজের ভেতরে কিন্তু দিয়ে দিতে পারি উইথ পারি না তখন ব্লগ আইডি কমা ডলার ব্লগ গেল যাবে না একটু খেয়াল করবেন কিন্তু কি হচ্ছে আমি কি করছি ব্লগের আইডিটা নিয়ে আসলাম আইডিটা উইথ করে দিলাম অ্যাজাক্স ব্লগ লাইকে অ্যাজাক্স ব্লগ লাইক যা করা দরকার করলো এবং ফাইনালি ইকো করে দিল কাকে লাইক কাউন্টারটাকে
এই পেজের এন্টার যে আউটপুটটা সেটাকে এই ভিউ পেজ দিয়ে আমি ইকো করে রাখলাম এখানেই। যা থাকার কথা ছিল তাই থাকার কথা আর কি, মানে যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেটাই হওয়ার কথা। লেটস ট্রাই, ইটস ওয়ার্কিং, রাইট? সো বিষয়টা আমি যা বোঝাতে চাচ্ছি, বারবার ইকো করার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা তো হচ্ছে একটা সিঙ্গেল পেজের জন্য অ্যাজাক্স ইনিশিয়েট হয়েছে। ফর এক্সাম্পল, হোম পেজের জন্য আমার এই পেজটা অ্যাজাক্স দিয়ে আসবে, এই পুরো পেজটা, মানে মাঝের যে কন্টেন্ট পুরোটাই অ্যাজাক্স দিয়ে আসবে। তার মানে কি, এই পেজটাকে আমি কন্ট্রোলারে প্রসেস বানাবো, বানানোর পর কন্ট্রোলার থেকে ভিউ এর মধ্যে না পুশ করে আমরা কি করি, মাস্টারের মধ্যে উইথ করে দেই না? মাস্টারে উইথ না করে আমরা কি করে দিব, ওখান থেকে ইকো করে দিব। আর মাস্টার থেকে মাস্টারের এই পার্টিকুলার লোকেশনে যে আইডিটা দেয়া থাকবে, আইডির মধ্যে এসে রেসপন্স টেক্সট বসে যাবে। এই এখানে এটা কি একটা ইল্ডের মধ্যে এসে বসছে না, রাইট? এখন ওই ইলটাকে যদি আমি একটা ডিভের মধ্যে রাখি, ফর এক্সাম্পল, আমি তো ইলটাকে ইউজ করছি ভিন্ন ভিন্ন কাজে, বাট আমি ইলটাকে অমিট করলাম। মনে করেন আমি অ্যাজাক্স যখন করছি তখন আমার ইল্ডের দরকার নেই, আমার একটা ডিভ আছে, ডিভের মধ্যে ইল্ড আছে, ডিভের একটা আইডি আছে, ফর এক্সাম্পল আরিয়াস। হ্যাঁ, সো ওই আইডিটাতে আমি পুরো পেজটাকে কি করে দিলাম, পুশ করে দিলাম ইনার এসটিএমএল এ। আমি তখন আর কি ল্যারাভেলের ইল্ড ইউজ করে আমি পেজটাকে উইথ করছি না, আমি ভেতরে নিয়ে আসি কি দিয়ে, অ্যাজাক্স দিয়ে, অ্যাজ এ রেসপন্স টেক্সট। ওখানেও আমি তাই করেছি, কিন্তু লাইকের জায়গায় কি একটা পেজ এনে দেখালাম না? সো যদি একটা সার্টেন পেজ আপনি একটা জায়গায় নিয়ে আসতে চান, কিভাবে নিয়ে আসবেন? জাস্ট কন্ট্রোলার থেকে সেটাকে ইকো করে দিতে হবে। একই পদ্ধতি, একই পদ্ধতি। ওইটা তো হওয়ার কথা না, না? আপনার মাস্টার ভিউ ওখানে কেন আসবে? আপনি তো মাস্টার ভিউ থেকে পেজ লোড করে যাওয়ার দরকার নেই, আপনার তো মাস্টার ভিউ ওখানে স্টিল এক্সিস্ট করছে। আপনি যতটুকু ডাটা দরকার ততটুকু অ্যাজাক্স দিয়ে টান দেবেন। আমার দরকার শুধু জাস্ট কাউন্টারটা, সেটাকে আমি টান দিচ্ছি। আমার যদি মনে হতো এই মাঝের ছবি টবি সহ সবকিছু দরকার, ততটুকুকে আমি নিয়ে আসতাম। সেটা বুঝতে পেরেছেন? তারপরে পুরোটা বোঝা যায় না, একটু করেন আপনারা, না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সব করে দেয়া যাবে না, ঠিক আছে? সব করে দিলে বিপদ হবে, আলটিমেটলি শেখাটা পূর্ণ হবে না। আমি চাচ্ছি যে আপনারা নিজে নিজে শিখে আমাকে বলেন যে আমরা এটা শিখেছি, তাহলে আমার ভালো লাগবে। দ্যাট মিনস আপনি শেখা শুরু করে দিয়েছেন এবং আপনি কিছুদিনের মধ্যেই জব পেয়ে বলবেন যে স্যার জব। বাকিটা 1% কাজ আপনাদের একটু করতে হবে। আচ্ছা, বাট চেষ্টা করলে আপনারা পারবেন। আমি জানি আপনাদের ক্যালিভার আছেন, আপনাদের ক্যালিভার আছে, বাট একটু কাজে লাগান কম, এই আর কি। তো সব ঠিক হয়ে যাবে, এটা সময়ের সাথেই সব ঠিক হয়। সো আমরা সময়ের সাথে নিজেকে একটু ঠিক করার চেষ্টা করি, আর বিশেষ কিছু দরকার পড়বে না। আপনারা অনেকটাই মোটামুটি রেডি হয়ে এসেছেন, শেপে চলে আসেন। আর লাস্ট কিছু দিনের এফোর্ট, হ্যাঁ, অল্প কিছুদিন যদি এফোর্ট দেন তাহলে দেখবেন যেন আপনাদের সুদিন সামনে আছে, রাইট? অল্প কিছুদিনের এফোর্ট বলবো, অনেকেই তো আমি বলবো যে রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি, রাইট? বাট একটা প্রজেক্ট আপনি যদি মোটামুটি দাঁড় করাতে পারেন, দেখবেন যেন অটোমেটিক আপনি কলও পাচ্ছেন দেখার জন্য, হয়েও যাচ্ছে, যে কোনো সোর্স থেকে চলে আসছে। আপনি একটু চোখ কান খোলা রাখেন, যোগাযোগ করেন সবার সাথে, স্কোপ তৈরি হয়ে যাবে। স্কোপ তৈরি হয়ে যাবে। আপনার শিপলুর কি অবস্থা? কততম সেমিস্টার? 11। 10 এখনো শেষ হয় না, 11 বলতেছে শেষ, মানে আরো 2 সেমিস্টার আছে। তো এখন আপনার তো শেষ অনন্ত জলিল। বেসিক্যালি আমি চাচ্ছি যে একটু কথা বলতে নরমালাইজেশন নিয়ে। কেন? প্লেসমেন্ট নিয়ে আমি যে বসে থাকবো সেটা কিন্তু না। আমার সাথে ভাইবার আছে, আমার সাথে মোবাইল স্কাইপে আছে, কিছু ফ্রি টাইমও পাবো ক্লাস ছাড়া।
সো আউট অফ সেশনে থাকলে আপনাদের জন্য বেনিফিট, হ্যাঁ, অন্য জায়গায় কনসেন্ট্রেট করতে পারি। কোম্পানি ম্যাক্সিমাম কেসেই কন্ট্যাক্ট করে ইমেলে, আমি এখানে থাকি আর ওই সাইবেরিয়া থাকি, কোনো প্রবলেম নাই, এটা বুঝতে পেরেছেন? সো ম্যাক্সিমাম হয় কি মেইলে, রেয়ার কেসে কল আসে, রেয়ার কেসেই কল আসে। সো সেটা হয়তো বন্ধ থাকবে, বাট আমরা রিকোয়ারমেন্ট গুলো পাবো। আপনাদের রিক্রুটমেন্টের জন্য আমাদের প্রসেস চালু আছে। এই জন্যই বলছি যে সেমিস্টার কত। এটা বুঝতে পেরেছেন? সেমিস্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে কাজের জন্য, মানে ফুল টাইম কাজের জন্য আপনারা রেডি আছেন কিনা। আমি কিন্তু ওই দিন বলেছি 14-15 জন যারা ছিলেন, আগামী 3 মাসের মধ্যে আপনারা যদি যে অবস্থায় আছেন টিকে থেকে এভাবেই প্র্যাকটিস করেন, 14 জনের হাতেই জব আসবে। রেডি থাকতে হবে, মানে অলওয়েজ যেন আপনারা নক করলেই যেন আপনাদের পাওয়া যায়, অন্য কোনো কিছুতে যেন ইনভলভ না হয়ে যান, বুঝতে পেরেছি? তাহলেই কিন্তু সুযোগ বাড়বে। আমাদের আর না, আর 3 মাস পরে যারা পাবে না তাদের জন্য এরকম যে তারা যে কোনো সময় জব পেয়ে যেতে পারে, নার্সিং এরও প্রয়োজন পড়বে না, তারা অটোমেটিক রেডি থাকবে ইন্ডাস্ট্রি, শুধুমাত্র কাজ করে যেতে হবে রেডি হওয়ার জন্য। অনেকেই আছে ফ্রেশারদের জন্য ওয়েট করছে, অনেক কোম্পানি আছে ফ্রেশারদের জন্য ওয়েট করছে, পাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, ফ্রেশারদের ঠিক মতো পাচ্ছে না, এটাই হচ্ছে মূল প্রবলেম। ফ্রেশার চাচ্ছি, বাট মানে এক্সপেরিয়েন্স চাওয়ার পেছনেও কারণ আছে। কারণ হচ্ছে যে কিছু না জানলেও বলে যে জানি, এক্সপেরিয়েন্স এক, ইন্ডাস্ট্রি এরকম। আর 2 হচ্ছে যে সাফার করে বেশ কোম্পানিগুলো, যে শিখিয়ে পড়িয়ে নেয় 2 মাস 3 মাস 4 মাস, তারা মোটামুটি শেখার জন্য ঢুকে পড়ে, যে কোনো কন্ডিশনে রাজি আছি স্যার, সব জায়গায় বাস। তারপরে তার মানে ওই যে মানে ভেতরের ইচ্ছাটা এটা দমাতে পারে না, তখনও সার্চিং এ থাকে একটু বেটার অপরচুনিটিস, বিশেষ করে স্যালারিটা। তারা কিন্তু দেখে না যে আসলে সে কি ছেড়ে যাচ্ছে, ওখানে গিয়ে আমি কিছু শিখতে পারবো কিনা। আর বারবার আমি যদি সুইচ করতে থাকি, সেখানে আমার ক্যারিয়ারের কোনো ভালো ইম্প্যাক্ট পড়বে কিনা, বুঝতে পেরেছেন? জাম্প করতে থাকে, যে কারণে এই কোম্পানিগুলো খেই হারিয়ে ফেলে আর আগ্রহটাও হারিয়ে যায়। যে আমাদের কি লাভ বাবা, আমি 6 মাস ধরে তাকে তার পেছনে খরচ করে রেডি করবো, সে তো চলেই যাবে, এই ইনভেস্টমেন্টের আমার হলোটা কি, মানে আমার লাভটা কোথায়? তারা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি করে, চায় না যে একটা বেনিফিট আসুক। তারা কি শুধু ওই এনে এমপ্লয়ীদের স্যালারি দেবে, এভাবে কি তারা কোম্পানি শুরু করেছে? কোম্পানির টার্গেটটা কি থাকে, এটা আস্তে আস্তে গ্রো করবে কি দিয়ে? কোম্পানির টাকা দিয়ে। স্যালারির পরে যা থাকবে ওটা আবার ইনভেস্ট হবে ভিন্ন কাজে, অথবা যে কোম্পানিটা দিয়েছে সে কিছুটা বেনিফিটেড হবে। সে যখন দেখছে আমি কারো প্রতি ইনভেস্ট করছি, সে রেডি এখন প্রোডাক্টিভ হওয়ার জন্য, তারপরে নেই, কতদিন ধরে সে কাজটা করবে? বাধ্য হয়ে ইন্ডাস্ট্রি এখন বলে যে এক্সপেরিয়েন্স লাগবে, এইরকমই চাই। কারণই হচ্ছে এইটা, কারণ তারা মার্কেট বুঝে গেছে। ওইটা মানে দেওয়ার জন্য দেয়া। অনেকেই ওরাও ভালো মতো জানে যে একজন মানুষের মধ্যে এত কিছু থাকবে না, ম্যাক্সিমাম পেতে সমস্যা কোথায়? যার দরকার আছে সে আসুক, আমাদের যাচাই বাছাই করে নিই, এটা বুঝতে পেরেছেন? মানে সাফারটা ওই জায়গায় করে, মানে বেসিক্যালি মানে মার্কেটটাকে নষ্ট করার পেছনে যারা জুনিয়র, তাদের অনেক বড় হাত আছে, অবদান আছে বলতে পারেন। কারণ এরা সন্তুষ্ট থাকে না কখনো। কারণ কোম্পানিগুলো তারা তো নিজেরাও চাইবে যে আমরা সার্ভাইভ করি, তাই কিনা? আপনি রেডি করবেন
আপনি একটু চিন্তা করেন, আপনার পেছনে ইনভেস্ট হয়েছে ফর এক্সাম্পল 6 মান্থে আপনার পেছনে তারা 60,000 টাকা ইনভেস্ট করেছে। টাকার অঙ্কে প্রতি মাসে আপনাকে 10,000 দেওয়াতে বা 12,000 দেওয়াতে আপনার মনে হচ্ছে কি না পাচ্ছি আমি, বাট কোম্পানি কিন্তু আপনাকে ইনভেস্ট করছে এবং সেটা দিয়ে সে কি কোনো প্রোডাক্টিভ কোনো কিছু করছে, কোনো প্রফেশনাল কাজে আপনাকে লাগাতে পারছে, বা আপনাকে দিয়ে সে কোনো ইনকাম করতে পারছে? কখন ইনকাম করতে পারবেন? আপনি শিখে পড়ে উঠবেন, যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, বড় বড় কাজ ছোট বড় কাজ থেকে করে দেবেন, কোম্পানি ওখান থেকে বেনিফিটেড হওয়া শুরু করবে, দেন না তারা আপনার কথা চিন্তা করবে আপনাকে ইনক্রিমেন্ট দেওয়ার পেছনে, আপনাকে স্যাটিসফাইড করার পেছনে। হ্যাঁ, যখনই আপনি রেডি হচ্ছেন এই তো আমি শিখে গেছি, ব্যাস অ্যাপ্লাই করা শুরু করছেন, বিগ স্যালারি, ভালো কোম্পানি, বুঝতে পেরেছেন? তখনই বিপদে পড়ে যাচ্ছে কোম্পানিগুলো। ইভেন বড় কোম্পানিগুলো বিপদে থাকে। মানে মানুষকে তো 100% স্যাটিসফাইড করা যায় না। হ্যাঁ, এই যে কিছুদিন আগে কথা হচ্ছিল এর সাথে, জুম শেপার আছে না বাংলাদেশে, জুম শেপার পেপারেই আসছিল, জানেন না? পেপারেই আসছিল, প্রথম আলোতে। তো ও জুমলা শিখেছে 2006 সাল থেকে, তারপরে এসে জুমলার একটা টেমপ্লেট প্লাগইন নিয়ে কাজ শুরু করে, সুন্দর একটা কোম্পানি দিয়েছে, এমপ্লয়ি সংখ্যা 22-23 জন। তো 5 স্টার হোটেলের মতো এনভায়রনমেন্ট, সে বুফে খাওয়ার হয় দুপুরে, সবাইকে ম্যাক মেশিন দেওয়া আছে, ল্যাপটপ ম্যাক, রাইট? কাজ করে ফ্লোরে, যে যেমন ভাবে পারে বসে শুয়ে কাজ করে। অফিস টাইমও 10টা থেকে 5টা। তারপরেও কাজ করে 6-7 জন তার কথা মতে, বাকিরা শুধু আসে আর যায়। দুঃখের কথা আর কি, এটা কোম্পানি মালিকের দুঃখের কথা, এটা বুঝতে পেরেছেন? কাজ করে শুধু হাতে গোনা 4-5 জন বা 5-6 জন লোক, অন্যরা টাইম টেবিল যেহেতু নেই, 12টায় আসছে, দুপুরের লাঞ্চ বুফেট লাঞ্চ করছে, 3টার সময় কফি খেয়ে চলে যাচ্ছে। বাট তাকে তো বছর শেষে একটা বাজেট হিসেব করতে হয়, সেও প্ল্যান করছে যে আমিও সাইজ করা শুরু করব, আর কতদিন সহ্য করব। এটা বুঝতে পেরেছেন? স্যালারিও সেখানে খারাপ না। আমাদের অবস্থা, আমাদের যারা এত সুযোগ সুবিধা দিচ্ছে তাদের জন্য মানে কাজ করতেই ইচ্ছে করে না। এটা তো আমার কাজ না, তার কাজ। যেটা বুঝতে পেরেছেন? এই টেন্ডেন্সি যদি না থাকে, ডেফিনেটলি এটা এখান থেকে বের হওয়ার উপায় নেই। বাইরের দেশগুলোতে ওরা 6 ঘন্টায় কাজ করে, বাট 6 ঘন্টাই কাজ করে, 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টাই কাজ করে। বুঝতে পেরেছেন? আমাদের মতো না যে 10 ঘন্টা কাজ করি, বাট তার মধ্যে 2 ঘন্টা প্রোডাক্টিভ আর 8 ঘন্টা প্রোডাক্টিভ না। অনেক ইস্যুস রয়েছে। সো লিমিটেশন গুলো যদি বের করতে চান, আপনারা যদি নিজেদের রেডি করতে চান, ইউটিউবে প্রচুর ভিডিওস আছে কোম্পানির মালিকরা কি চায়, একজন মালিক তার এমপ্লয়ের কাছ থেকে কি চায় সেটা একটু শুনবেন। তারা কিন্তু অনেক বেশি কিছু চায় না। তাহলে আমরা কোন অবস্থায় আছি বা আমরা কি, সেটা খুব সহজে বুঝতে পারবো। তারা যে কথাগুলো বলবে, এই কথাগুলোর পেছনে লজিক আছে, রাইট? আর যদি সে ভুল কিছু বলে, আপনি তো বের করতেই পারবেন, তাই না? আর যদি সঠিক কিছু বলে, আমরা সেই লেভেলের কিনা সেটাও তো আমি বের করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে রেডি করার জন্য, রাইট? তো কোম্পানি অনেক সময় ফায়ার করে থাকে, আবার কোম্পানিকে না জানিয়েও অনেক সময় অনেক লোক অনেক জায়গায় চলে যায়। রিজন আছে, সবকিছুর পেছনেই কিন্তু রিজন থাকে। একটা বিষয় মাথায় রাখবেন, কোম্পানি যখন কোনো একজন এমপ্লয়িকে ফায়ার করে, এক হচ্ছে অপারগ যদি হয় সে, যে সে নিঃশেষ হয়ে যাচ্ছে, সে আর সামনে আগাতে পারবে না যদি কিছু ছাঁটাই না করি, রাইট? সেই ক্ষেত্রে একটা রিজন, এটা খুব রেয়ার কেস, মানে
ফায়ারিং এর রেয়ার কেস যে কোম্পানি 5 জন নিয়ে রান করতে পারে 10 জন নিয়ে না। সো সে আনপ্রোডাক্টিভ বা প্রোডাক্টিভিটি অনুযায়ী সিরিয়াল করবে ছোট থেকে বড়, রাইট? কার পেছনে কত ইনভেস্ট হচ্ছে, কাকে বাদ দিলে কোম্পানি রান করতে পারে, কাকে রাখলে কোম্পানি রান করতে পারবে না, সেরকম একটা লিস্ট বানিয়ে 5 জনকে হয়তো বাদ দেবে, 5 জনকে সে রাখবে এবং ছোট করে নিয়ে আবার ফাইট করা শুরু করবে। কারণ তার তো প্ল্যান আছে পরের বছর আমাকে চলতে হবে। বোঝা যাচ্ছে? খুবই রেয়ার কেস, খুব কম কোম্পানি এই সিচুয়েশনে থাকে বা হয় যে বন্ধ হবে বা হওয়ার উপক্রম আছে তখন একটা সিচুয়েশন। বাট এটা কিন্তু এমপ্লয়িরা খুব সহজে আঁচ করতে পারে। 2-3 মাস 4 মাস আগ থেকেই বোঝা যায় যে কোম্পানি নড়বড়ে অবস্থা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সে তার ব্যবস্থা কিন্তু সে চাইলে নিজেই করতে পারে বা অনেক কোম্পানি সেটা বলেও দেয় যে আমি পারছি না, আপনি জব দেখেন। ফাইনাল স্টেজে খুব কমই যায় যে না আমি আজকে সাডেনলি পাচ্ছি না, আপনারা আজকে থেকে ছুটি, রাইট? কোনো কোম্পানি কিন্তু বলে না। বাট সাডেনলি ছুটি বলার অর্থ হচ্ছে যে আপনার দ্বারা কোম্পানির বড় ক্ষতি হয়েছে অথবা হতে পারে, সেটা উপক্রম তৈরি হয়েছে, তখন সাডেনলি আপনাকে ফায়ার করতে পারে। একজন এমপ্লয়ের পেছনে একটা কোম্পানি শুধু পেমেন্ট ইনভেস্ট করে না, এক্সপেরিয়েন্স এবং কোম্পানি প্রোফাইলও ইনভেস্ট করে, রাইট? একজন মানুষকে সে যখন গড়ে তুলছে, সে পরিবেশের সাথে মানানসই এবং সে সবকিছু জানে বোঝে, সে প্রোডাক্টিভ। আমি যে তাকে 10 মাস স্যালারি দিয়েছি এটা শুধু হিসাব করলেই ভুল হবে। সে এনভায়রনমেন্টের সাথে আছে, কাজ বোঝে এবং সবকিছুই সে জানে, রাইট? এবং সে যে যত দ্রুত আমাকে রেসপন্স করতে পারবে, নতুন এক্সপেরিয়েন্স, তার চেয়ে এক্সপেরিয়েন্স লোক বেশি টাকা দিয়ে আনলেও সে ধরনের রেসপন্স করতে পারবে না, রাইট? সো কোম্পানি যদি মহা বিপদে না পড়ে তার আগ পর্যন্ত এমপ্লয়িকে সে কখনোই ফায়ার করতে চায় না। কারণ কোম্পানি একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে যে তাকে ফায়ার করার অর্থ কি, সে কিন্তু অনেক কিছু লস করছে। তার এক্সপেরিয়েন্সটা যেটা আমরা দিয়েছি, তার পেছনে যে ইনভেস্ট করেছি, তার যে ইনভলভমেন্ট আছে, সবকিছু আমার লস হবে। সো এমপ্লয়িরা অনেক সময় বলে থাকে যে সাডেনলি আমাকে ফায়ার করেছে, এবং এর পেছনে ডেফিনেটলি বিগ রিজন রয়েছে। আদারওয়াইজ কোনো কোম্পানি কোনো এমপ্লয়িকে সাডেনলি ফায়ার করবে না বা করেও না। সেটা বুঝতে পেরেছেন? সো কারণ হচ্ছে যে আমি যখন আপনাকে রেডি করছি, একটু মনে করেন যে আপনাকে আমি একজন ট্রেনারই রেডি করলাম, 1 বছর ধরে একজন ট্রেনার রেডি করেছি। এখন 1 বছরে একজন ট্রেনারের যে ডিমান্ড, একদিনে ট্রেনারের ডিমান্ড কি সেরকম হবে? এক্সপেরিয়েন্স সেরকম হবে? ডেফিনেটলি নট। তো আমি যখন একজন ট্রেনারকে রেডি করলাম এবং তাকে বাদ দিতে হলো, তার মানে কি আমার পুরো 1 বছরের শ্রমটা জলে গেল। অন দ্য আদার হ্যান্ড, যে সে যদি চলেও যায় সেটা আমারই লস, তাই কিনা? আমি যদি বাদ দিয়ে দেই সেটা আমারই লস। সকল অ্যাঙ্গেল থেকে লসে থাকে কোনটা? কে? কোম্পানি। লস এমপ্লয়ের সাময়িক হয়, সাডেনলি যদি তাকে বাধ্য হয় সে হয়তো 1 মাস 2 মাস জবলেস থাকে, বাট সে কিন্তু ওই যে এক্সপেরিয়েন্সটা পেয়েছে না, সেখান থেকে সে জব কিন্তু পেয়ে যাবে, সেখান থেকেই তার স্টার্ট হবে, এক্সপেরিয়েন্সও তার কাউন্ট হয়। বাট এই কোম্পানির কি হলো? কোম্পানি যে এক্সপেরিয়েন্সটা তৈরি করেছিল সেটা লস করলো, কোম্পানি যে ইনভেস্ট করেছিল সেটা লস করলো। তার মানে জব ছাড়লে বা ফায়ার করলে বোথ অ্যাঙ্গেল থেকে কোম্পানিরই লস। সো কোম্পানি অনেক সময়, যদি আপনারা মনে করেন যে কোম্পানি ভিন্ন কিছু, আমরা এমপ্লয়ি ভিন্ন কিছু, তাহলে আপনিও নিজেও বড় হতে পারবেন না, আপনার কোম্পানিও কিন্তু বড় হতে পারবে না। আমি বোঝাতে পেরেছি? সো যে কেসটা ঘটছে অহরহ, যে কারণে আমাদের দেশীয় কোম্পানি বড় হতে পারছে না, আমাদের মার্কেটটাকেও ঠিকঠাক মতো স্ট্রং করতে পারছে না। রিজন কি? একদম আমরা খুবই বেশি অস্থির, দূরের চিন্তা খুব কম করি। এবং আমরা যখন আমাদের সাথে আলোচনা করি যে এমপ্লয়, তখন মোটামুটি পুরো দোষটা চলে আসে কার উপরে? কোম্পানির উপরে।
যে কোম্পানির এটা করা দরকার ছিল, কোম্পানির ওটা করার দরকার ছিল, কোম্পানি এটা করে নাই আমার জন্য, কোম্পানি ওটা করে নাই আমার জন্য, এই কোম্পানি এটা করছে, সেই কোম্পানি ওটা করছে। বাট প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল সত্তা রয়েছে, রাইট? তারা তাদের অনুযায়ী, রুলস অনুযায়ী কিন্তু চলে। আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি অ্যাটাচ না হন, আপনি কাজেও মনোযোগ হতে পারবেন না, কাজ দেখে আপনার ভালোও লাগবে না, আপনি নিজেরও কিন্তু লস করছেন, আপনি শুধু টাইমই পাস করছেন, কোম্পানিরও বেনিফিট হচ্ছে না, আপনি স্কিল হচ্ছেন না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, রাইট? সো যেখানেই আপনি কাজ করতে যান, কাজ যদি শেখার স্কোপ থাকে, আপনি খুব ভালো মতোই বুঝতে পারবেন অ্যাপ্রেন্টিস থাকা অবস্থায়। নর্মালি যে কোম্পানিতেই যান আপনাকে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবেই ফার্স্টে নেবে, প্রথমেই কিন্তু আপনাকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে না, আপনাকে বলবে প্রভিশন 2 মাস 3 মাসের। যদিও প্রভিশনটার নর্মাল রুলস অনুযায়ী প্রভিশন, আপনার ওটা যে জব কনফার্ম সেটাও কিন্তু বলে, কারণ প্রভিশনে একেবারে ওর্স্ট না হলে কাউকে বাদ দেওয়া হয় না, একেবারে ওর্স্ট বলা হয়, ওর্স্ট না হলে বাদ দেওয়া হয় না। সো যখন আপনি ওখানে যাচ্ছেন, আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন যে আমি এখানে কাজ শিখতে পারবো কিনা। যদি শিখতে পারেন ওখানে আপনি স্টে করেন, শিখেন। যখন আপনি শিখবেন অপরচুনিটিস অটোমেটিক ক্রিয়েট হবে। আপনি যদি জানেন কোনো কিছু শিখা থাকে, ক্যালিবার থাকে, আপনার মূল্যায়ন করবেই, বা আপনি প্রমোটেড হবেনই, এটা ফর শিওর। বাট আপনি যদি জাম করতে থাকেন, আপনি কিন্তু শিখবেন না তেমন ভাবে, এখানে একটু ওখানে একটু এখানে একটু, এই অবস্থায় পড়ে থাকবেন। হয়তো স্যালারিটা বাড়বে, কারণ এই ফিল্ডে এরকম যে একটা থেকে আরেকটা জব সুইচ করা মানে কি 2-4-5 হাজার টাকা বাড়া, এই জন্যই তো আপনি সুইচ করছেন, এর বাইরে তো আর কিছু না, রাইট? পার্থক্য কোম্পানিগুলোর মধ্যে কেউ 9 ঘন্টা কাজ করে, কেউ 10 ঘন্টা, কেউ লাঞ্চ দেয়, কেউ হয়তো দেয় না, কারো বাড়ির কাছে অথবা দূরে, এই হচ্ছে পার্থক্য। আদারওয়াইজ কোম্পানিগুলো মোরালাস কি সেম। আর সফটওয়্যার কোম্পানিগুলো খুব কমই আছে যাদের স্যালারি 5 তারিখের মধ্যে হয়, রেয়ার কেসে মূল 5-7% বা 10% ম্যাক্সিমাম আছে যারা 1 থেকে 5-এর মধ্যে স্যালারি দেয়। ম্যাক্সিমাম দেয় হচ্ছে 10 থেকে 15 অথবা 15 থেকে 20-এর মধ্যে স্যালারি, আফটার 50 ডেজ অথবা আফটার 45 ডেজ, রাইট? 1 মাস হওয়ার পর তো স্যালারি দেওয়ার নিয়ম, তাই না? বাট এটা না দেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি যে এই মাসটা আছেন সেটা তারা সিকিউর করছে, কারণ অলওয়েজ তারা ইনসিকিউর থাকে। রিজনটা কি জানেন? এইটাই, তারা কিন্তু চাইলে পারে 1-2 তারিখের মধ্যে স্যালারি দিতে, তারা কিন্তু চাইলে পারে, ইচ্ছে করেই তারা দিচ্ছে না। এটা অ্যাকচুয়ালি একটা ট্রেডিশন, বা বলতে পারেন এটা একটা পলিসি হয়ে গেছে। আমি যদি না থাকি আমাকে তো মেরে চলে যাবে, আমার কি লাভ? এটা বুঝতে পেরেছেন? কারণ সাডেনলি তার উপরে 1 মাসের জব অ্যাসাইন হয়েছে, লাস্ট ডে তেও একটা লোক আসছিল, রাইজিং বিডি একটা নিউজ পেপার আসছে নতুন, নাম শুনেছেন হয়তো, অনেক নাম ঢাক করে ওটার উদ্বোধনও হয়ে গেছে, গত 28 তারিখে উদ্বোধন হয়েছে। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, লারাভেল দিয়ে করা, আমার স্টুডেন্ট ওখানকার প্রজেক্ট ম্যানেজার। সো 1.5 বছরের এক্সপেরিয়েন্স একটা ছেলে, 1.5 বছর 2 বছরের এক্সপেরিয়েন্স, সে মোটামুটি পর্যায়ের ওখানে কাজ করছে রাইজিং বিডিতে, 4-5 জনের টিম। 28 তারিখে লঞ্চিং, তার স্যালারি 25,000, অন্য একটা কোম্পানি 30,000 টাকার অফার করেছে ঢাকার বাইরে চিটাগংয়ে। 22 তারিখ সেদিন, 28 তারিখ লঞ্চিং, 22 তারিখ রাত্রে তার টিম লিডার বা কোম্পানির মালিককে ফোন দিয়ে বলে যে স্যার আমি কালকে থেকে আসবো না, আমি চিটাগংয়ের বাসে আছি। এগ্রিমেন্ট দিয়ে কি করবেন? আপনি কাগজপত্র রেখেই বা কি করবেন, বা এগ্রিমেন্ট দিয়েই বা কি করবেন? এর জন্য মনুষ্যত্ব লাগে, বুঝতে পেরেছেন? নাথিং এলস। আপনি কাগজপত্র রাখলে আমি তুলে নিতে পারবো, আমার কাগজপত্র হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, পুড়ে গেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চঞ্চল, হ্যাঁ হ্যাঁ ভালো আছে, বলেন।
হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বিষয়টা বুঝতে পেরেছেন কি অবস্থা এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির প্রাথমিক অবস্থা তো রিজন গুলো তো মোটামুটি ভালোই বুঝতে পারছেন সো রেডি হন ওকে সো আমরা যে বিষয়গুলো বলছিলাম যে কিছু বলতে পারেন যে আমি আলোচনা করছিলাম বেসিক্যালি সফট স্কিল নিয়ে তাই না সফট স্কিল ইস্যু নিয়ে কথা বলছিলাম সো সফট স্কিলের এই যে বিষয়টা সেটা যে আলোচনা করলাম মোটামুটি একটু মাথায় রাখার চেষ্টা করবেন কিভাবে কি করছেন না করছেন আপনারা বা করবেন তো এখন আমরা একটু শিখি কি বলে নরমালাইজেশন নরমালাইজেশন কেন একটু বলেন তো আমরা নরমালাইজেশন কেন করি হুম বুঝি না আবার বলেন হুম 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 আর কিছু হুম হুম ডুপ্লিকেট ডাটাকে আমরা নরমালি রিমুভ করে দেই আরেকটা কথা কি বলেছেন টেবুলার ফর্মে তো ডেফিনেটলি থাকে টেবুলার ফর্মে ডেফিনেটলি থাকে বাট এটা হচ্ছে যে
রিডান্ডেন্ট ডাটা থেকে আমরা ডেটাবেসকে মুক্ত করার জন্য যে থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেই তাকেই নরমালি আমরা নরমালাইজেশন বলি। নরমালাইজেশনটা আমি যদি আরেকটু গুছিয়ে বলি, নরমালাইজেশন কি? ডেটাবেস থেকে রিডান্ডেন্ট ডাটাকে রিমুভ করা থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা থিওরিটিক্যাল প্রসেসের নাম ডেটাবেস নরমালাইজেশন। সো ডেটাবেস নরমালাইজেশনের উপরে 5টা রুলস রয়েছে, বাট প্র্যাকটিক্যালি 3টা রুলস ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। ফার্স্ট রুলসটা কি? ফার্স্ট রুলসটা হচ্ছে যে আমি যখন ডেটাবেস নরমালাইজেশনে যাব তখন মূলত আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমার ডেটাবেসের স্কিমাটা আছে কিনা সেটা দেখতে হবে। তার মানে আমার যদি ডেটাবেসের স্কিমা না থাকে তাহলে কিন্তু আমি ডেটাবেসকে নরমালাইজ করতে পারবো না। রিপিট করছি, আমার যদি স্কিমা না থাকে, ডেটাবেস স্কিমা না থাকে, তাহলে আমি ডেটাবেসের নরমালাইজেশন করতে পারবো না। আবার রিডান্ডেন্ট ডাটা থাকলে সমস্যা কোথায়? আমার যদি ডুপ্লিকেট ডাটা থাকে, সেম ডাটা থাকে, সিমিলার ডাটা থাকে, তাহলে সমস্যা কোথায়? সো গার্বেজ ডাটা বা রিডান্ডেন্ট ডাটা, সিমিলার ডাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এটাকে যদি নিয়ে আমরা আগাই ডেফিনেটলি আননেসেসারিলি আমাদের ডেটাবেসের সাইজ বড় হবে এবং আমরা চলতে ফিরতে সমস্যা হবে আমাদের, রাইট? চলতে ফিরতে আমাদের সমস্যা হবে। এর জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ছোট্ট একটা যদি আমি এক্সাম্পল দেই, যে রিডান্ডেন্সি, যে আমি যদি রিডান্ডেন্ট কোনো কিছু করতে চাই বা করি, ফর এক্সাম্পল facebook.com, শুরুতে কি আসছে দেখেন, ফার্স্ট নেম, সুরনেম, মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, মোবাইল আর ইমেলের কথা বলা হচ্ছে নিউ পাসওয়ার্ড। সো ফার্স্ট নেম, সুরনেম বা লাস্ট নেম বলা হচ্ছে, এর জায়গায় যদি আবার বলতো যে ফুল নেম, নিতে পারতো না? ডেফিনেটলি পারতো, নিতেই পারতো। বাট তারা যদি নিত তাহলে কি হতো, আর যদি না নিত তাহলে কি হয়েছে, রাইট? সো যদি নিত, ফুল নেমটা যদি নিত তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট ডাটা হতো, রিডান্ডেন্ট ডাটা হতো ডেটাবেসের জন্য। কেন? আমি তো ফার্স্ট নেম লাস্ট নেম নিচ্ছি, ফুল নেমটা মূলত কি লাস্ট নেম, আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিচ্ছি, তাহলে আমার ফুল নেমটা কেন লাগবে? ফুল নেমটা যদি দেয়া হয় তাহলে আবার আমি কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমটা সেভাবে নিতে পারবো না, রাইট? ফার্স্ট নেম লাস্ট নেম আমার রাখার দরকার নেই। আচ্ছা, আসছি না। হ্যালো, আপনি ঘুম থেকে উঠছেন? আমি বলছিলাম যে আমি যদি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম রাখি, ফুল নেমও রাখি, তাহলে প্রবলেম কি? কনফ্লিক্ট করছে না? রিডান্ডেন্ট ডাটা হচ্ছে। আমি যদি বলি ফুল নেম ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক নেই, এটা ফার্স্ট নেম লাস্ট নেম আমার ডেটাবেসের জন্য রিডান্ডেন্ট। আবার আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম রেখে যদি ফুল নেম দেই, তাহলে ফুল নেমটা আমার ডেটাবেসের জন্য রিডান্ডেন্ট। সো আমি ধরে নিচ্ছি ফুল নেমটা ডেটাবেসের জন্য রিডান্ডেন্ট, এই জন্য ফেসবুক রাখছে না। যদি রাখতো বা আমাদের অ্যাপ্লিকেশনে যদি আমরা রাখি, তাহলে কি প্রবলেম হতে পারে? রিডান্ডেন্ট ডেটা অনেক জায়গা খেয়ে ফেলে। হ্যাঁ, রিডান্ডেন্ট ডেটা অনেক জায়গা খেয়ে ফেলে। মনে করেন যদি শুধু ফুল নেমটাই রাখতাম, আমার ফেসবুকের অ্যাকাউন্টটা, ফেসবুকে মনে করেন যে ইউজার অ্যাকাউন্ট আছে এখন পর্যন্ত 200 কোটি। অ্যাটলিস্ট যদি তার অ্যাকাউন্ট করতেও হয়, অ্যাকাউন্ট করতে গেলে আমরা নর্মালি নেমের জন্য 50 ক্যারেক্টার স্ট্যান্ডার্ড ধরি, যদি অ্যাভারেজে 40 ক্যারেক্টারও নাম থাকে, তাহলে 200 কোটির এগেনস্টে 40 ক্যারেক্টার, বোঝা যাচ্ছে যে কত ডেটা এখান থেকে ওয়েস্ট হতো এবং কত জায়গা লাগতো শুধু নামটা স্টোর করার জন্য। সেটা যদি একটু ক্যালকুলেট করি, তো ক্যালকুলেশনের ফার্স্টে যেটা থাকছে, আমি যদি বলি যে 200 কোটি, 200, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 200 কোটি, ঠিক আছে না? এখন 200 কোটি
ইউজার অ্যাকাউন্টের জন্য 40 ক্যারেক্টার করে অ্যাভারেজ, তাহলে হলো কত? 800 কোটি। 800 কোটি না 8000 কোটি? 8000 কোটি। 8000 কোটি বাইট, এটা ওয়েস্ট। এই জায়গাটুকু একেবারে ওয়েস্ট হতো ফেসবুকের ডেটাবেসের, যে এই জায়গাটা কাজে আসছে না, আমার রাখার দরকারই ছিল না, যেটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা ধারণা করতে পারবো যে ফেসবুকের ডেটাবেসের সাইজ কত বড়। এক নাম রাখতেই যদি তার এত জায়গা লাগে, তাহলে আমরা তো ইচ্ছে স্বাধীন পোস্ট দেই, তাই না? ইচ্ছে স্বাধীন কমেন্টস করি, হ্যাঁ, পোস্ট, কমেন্টস, ইমেজ আপলোড করি, হ্যাঁ, ভিডিও আপলোড করি, লাইভ দেখি, তাহলে তার ডেটাবেসের সাইজ কত বড়, রাইট? সো এটাকে যদি আমি আস্তে আস্তে করে, এটা তো কত আছে বাইটে, আমি কিলোবাইটে নেই 1024, এটা বেসিক্যালি কিলোবাইট, রাইট? কিলোবাইটকে আমি মেগাবাইটে নেই 1024, এটা হচ্ছে কি আমার মেগাবাইট, রাইট? মেগাবাইটটাকে আমি এবার গিগাবাইটে নেই, হ্যাঁ, 1 ডিজিট 1 বাইট, 1 ক্যারেক্টার 1 বাইট, 1024, এটা হচ্ছে আমার গিগাবাইট। নামটা রাখতেই ডেটাবেসে খরচ হচ্ছে কত? 74.5 জিবি। সেটা বুঝতে পারছেন যে বিগ ডেটা বিগ লস, বোঝা যাচ্ছে? সো কেন নরমালাইজেশন? এই ধরনের ডেটাকে ডেটাবেস থেকে রিমুভ করার জন্যই নরমালাইজেশন। আমরা ডেটাবেস থেকে ডাটা রিমুভ করার জন্যই মূলত নরমালাইজেশনটা করে থাকি। সো ডেটাবেস নরমালাইজেশনের জন্য যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা নরমালাইজেশন রুলস ফলো করে করে আগাবো। নরমালাইজেশনের যে রুলস গুলো আছে, 3টা ইম্পর্টেন্ট রুলস আছে। ই কমার্সের মধ্যে সেকেন্ড এবং থার্ড ইমপ্লিমেন্টেশন আসবে, বাট সকল কেসেই ফার্স্ট নর্মাল ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। 1, 2, 3 দিয়ে মোটামুটি সবকিছু নর্মালাইজড হয়ে যায়, বাট যে জিনিসটা আমরা ফিল করি বা আমরা বলে থাকি যে ফার্স্ট নর্মাল ফর্মটা যদি আমরা সবগুলো টেবিলের উপরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে বেসিক্যালি আর তেমন কোনো বেগ পেতে হবে না আপনার, যে আপনার ডেটাবেসকে নরমালাইজ করতে। যেটা বলা হয়ে থাকে যে ফার্স্ট নর্মাল ফর্ম অ্যাপ্লাই করলে পুরো ডেটাবেসটা মোটামুটি 60-70% নরমালাইজড হয়ে যায়। মানে একটা রুলসেই কি 70% কি হয়ে যাচ্ছে, আমার ডেটাবেস নরমালাইজড হয়ে যাচ্ছে। ফার্স্ট নর্মাল ফর্মটা মূলত অ্যাপ্লাই করা হয়ে থাকে কোথায়? একটা সিঙ্গেল ডেটাবেস টেবিলের উপরে। আমার ডেটাবেসের কয়টা ফিল্ড থাকতে পারে, টেবিল কয়টা থাকতে পারে, নাম্বার অফ, বাট ফার্স্ট নর্মাল ফর্মটা কোথায় অ্যাপ্লাই হবে? প্রতিটা টেবিলে। ফার্স্ট নর্মাল ফর্মটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? ইচ এন্ড এভরি টেবিল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো টিবিএল ইউজার বলে আমি একটা টেবিল ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং ইউজার টেবিলের এগেইনস্টে ইউজার আইডি, এটা মূলত প্রাইমারি কি, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আমি বলছি ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ড, অ্যাড্রেস, এজ, date of birth, city, country, zip code, এতগুলো ফিল্ড আপনি তৈরি করলেন একটা ডেটাবেস টেবিলের জন্য। এখন আমি বলছি প্রাইমারি কি, ইউজারের আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, ঠিক আছে? ইউজার আইডিটা কি আমার প্রাইমারি কি। যদি এটা আমার ইউজার আইডিটা আমার প্রাইমারি কি হয়, সেই ক্ষেত্রে আমার কাজটা আমি কিভাবে করব, বা রুলসটা কি?
ফার্স্ট নরমাল ফর্মের ফার্স্ট রুলস, প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। 1 নম্বর রুলস কি, প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলসটা হচ্ছে ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। রিপিট করছি, ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। অ্যাটমিক বিষয়টা কি বলেন তো? অ্যাটমিক বিষয়টা বুঝি না। ক্ষুদ্র কণা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, রাইট? সো আমাদের ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। এটার ইস্যুটা হচ্ছে প্রত্যেকটা টেবিলে কি থাকতে হবে, প্রাইমারি কি থাকতে হবে। প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড যে রুলসটা সেটা হচ্ছে যে ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। এবং অ্যাটমিক বিষয়টা কি, তাই না? অ্যাটমিক ইস্যুটা কি? অ্যাটমিকনেসের জন্য বা অ্যাটমিকনেসকে ভাঙার জন্য 3টা সাব রুলস রয়েছে। ফার্স্ট সাব রুলসটা হচ্ছে যে সেম নামে, রিপিট করছি, সেম নামে ডেটাবেসের কলাম রাখা যাবে না। সেম নামে কলাম রাখলে সেম ডেটাই আসবে, তাই কিনা? হ্যাঁ, সেম নামে কলাম রাখলে সেম ডাটাই আসবে। বাট MySQL ডেটাবেস বা অন্য যে কোনো ডেটাবেস সার্ভারই সেম নামে ডেটাবেসের কলাম অ্যাকসেপ্ট করে না। এটা থিওরিটিক্যাল, বলতে হবে তাই বলা। তো সেম নামে ডেটাবেস কলাম নরমালি হয় না, বাট আমাদের লেখার সময় লিখতে হবে যে সেম নামে ডেটাবেস কলাম করা যাবে না। 2 নম্বর রুলস, কলামের নাম কি সেম। কলাম নেম সেম, বা যদি বলা হয় যে ডেটাবেসের ফিল্ডের নাম সেম হলে তো সেম ভ্যালুই আসবে। কলামের নাম ভিন্ন, ডিফারেন্ট নেম, মানে ডিফারেন্ট কলামস নেম বাট ভ্যালুজ আর কি সেম। মানে আমার কলামের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু আসছে কি সেম। তখন যে ভ্যালুটা বা যে ফিল্ডের ভ্যালুটা আমার জন্য গুরুত্বপূর্ণ সেই ফিল্ডটাকে রেখে বাকিটাকে রিমুভ করতে হবে। সো 1 নম্বর কি ছিল, সেম নামে ডেটাবেসের কলাম করা যাবে না। 2 নম্বর হচ্ছে কলামের নাম ডিফারেন্ট বাট ভ্যালু সেম, সেক্ষেত্রেও কি যে কোনো একটাকে আমাকে চয়েস করতে হবে, যে ভ্যালুটা অ্যাপ্লিকেশনে প্রয়োজনে বেশি আসবে। এক্সাম্পল হিসেবে বলছিলাম ওই যে ফেসবুকের এক্সাম্পল, এখানেও সেটা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, আমি 3টাই রেখেছি। বাট আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম রাখি আমি ফুল নেম বানাতে পারবো। ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা থাকাতে আমার জন্য সুবিধা, আমি আলাদা আলাদা করে সম্বোধন করতে পারবো। পারবো না? পারবো। তাহলে আমার জন্য বেটার কি ফার্স্ট নেম লাস্ট নেম রাখাটা, অ্যাপ্লিকেশনের জন্য ভালো। তাহলে রিমুভ করব কাকে, ফুল নেমকে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো কলামের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম। রিপিট করছি, কলামের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। যদি এরকম কোনো ফিল্ড থাকে অবশ্যই সেগুলোকে ডেটাবেস থেকে রিমুভ করে দিতে হবে। এটাকেই মূলত কি বলা হচ্ছে, অ্যাটমিকনেস। ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলা, যাকে আর ভেঙে ফেলা সম্ভব না, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি বাদ দেই রুলস অনুযায়ী, বাদ পড়ে যাবে কে, ফুল নেম। এরকম কি আর অন্য কোনো কলাম আছে? নেই? তো ভালো করে দেখেন তো, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম ভ্যালুই রাখে। সো কনফার্ম পাসওয়ার্ড আমার ডেটাবেসে রাখার কোনো দরকার নেই। কি চেক করবে? মানে সেকেন্ড টাইম কি ভ্যালুটা স্ট্রিং দিতেছে নাকি? এটা তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেক করব। ক্লায়েন্ট এন্ডে চেকিং তো জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। এটা প্রথম ভ্যালুটা দ্বিতীয় ভ্যালুটা সে সেম দিল কিনা এটা আমি চেক করব। আমার ডেটাবেস দিয়ে চেক করা তো দরকার নেই, আমি তো ডেটাবেসে তাকে রাখবোই না। যেটা বোঝা যাচ্ছে? না, কান্ট্রি তো আলাদা অনেক চিপ কোড, রাইট? ঢাকাতেই কতগুলো চিপ কোড আছে, বুঝতে পেরেছেন? চিপ কোড আলাদা। না, এখানে বেসিক্যালি অ্যাড্রেসের ভেতরে অনেকে সবকিছুই রাখে, কান্ট্রি, সিটি আলাদা করে দেওয়া হয়, বাট অ্যাড্রেসটাতে আমরা কোনো রুলস অ্যাপ্লাই করতে পারি না যে তুমি এটা এটা দাও, সে যদি জিপ কোড না দেয়।
সে না হয় তার ফ্ল্যাট নাম্বার দিল, সে তার হাউস নাম্বার দিল, তার রোড নাম্বার দিল, সেগুলো কিন্তু আমি তার কাছে চাচ্ছি না। বাট সে জিপ কোড নাও দিতে পারে, সিটি সে নাও উল্লেখ করতে পারে, এই কারণে এটা আলাদা করে রাখা হয়েছে। আর কোন ফিল্ড আছে এরকম সাসপেক্টেড? এটার জন্য ডিফারেন্ট রুলস। থার্ড রুলসটা হচ্ছে এরকম, থার্ড সাব রুলস, ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট। রিপিট করছি, ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট। বাট একটা ভ্যালু দিয়ে যদি আরেকটাকে ক্যালকুলেট করা যায়, তাহলে যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। মানে যে ভ্যালুটাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে বাদ দিয়ে দিতে হবে। রিপিট করছি, ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট। তাহলে তো আমার নরমালাইজেশন বা অ্যাম্বিগুয়াস বা রিডান্ডেন্ট বলে কোনো কিছু হচ্ছেই না। তারপরেও কি, যেহেতু একটা দিয়ে আরেকটাকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, মানে ক্যালকুলেট করা সম্ভব হচ্ছে, তাকে আমরা ওইটাকে রিমুভ করে ফেলবো। ক্লিয়ার? তাহলে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। এখানে যেটা গুরুত্বপূর্ণ যে আমার এজ আর ডেট অফ বার্থ দুজনের ফিল্ডের নাম ডিফারেন্ট, দুজনের ভ্যালুও কি ডিফারেন্ট, বাট আমি এজ দিয়ে কি ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে পারবো? ডেট অফ বার্থ দিয়ে কি এজ ক্যালকুলেট করা যাবে? তাহলে কাকে ক্যালকুলেট করা যাচ্ছে? এজ কে। বাদ দিয়ে দিব কাকে? বোঝা যাচ্ছে? সো আপনারা যে প্রজেক্টটা বানাচ্ছেন, ওই প্রজেক্টের প্রত্যেকটা টেবিলে কি হবে? ফার্স্ট নরমাল ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? একটু রেস্ট আছে, অসুস্থ। ঠিক আছে, কমেন্ট করেছেন? ঠিক আছে, যান কালকে আসি। হ্যাঁ, তাহলে কি বললাম? আমরা কিন্তু নরমালাইজেশনের ফার্স্ট নরমাল ফর্মটা শিখলাম। কারণ ফার্স্ট নরমাল ফর্মটা আমরা শিখেছি, সেকেন্ড নরমাল ফর্মটা আমরা ধরবো কখন? যখন আমরা ডেরিভেটিভের অর্ডারটা প্রসেস করব, তখন ভালো করে আমরা বুঝতে পারবো থার্ড এবং সেকেন্ড ইস্যুটা। হ্যালো, হ্যাঁ বলছি। জি বলেন। আমরা বেসিক্যালি ট্রেনিং করাচ্ছি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পিএসপি, এটা ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, এবং আপনি তো এলআইসিটির ব্যাপারে জানতে চাচ্ছেন, রাইট? হ্যাঁ, আপনি এলআইসিটি প্রজেক্টে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কাজ করছি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পিএসপি ল্যারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে আইটি টপ-আপে, আর হচ্ছে কাজ করছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, এই তিনটে।
ঠিক আছে।